হ্যালো বন্ধুরা, আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইংরেজি টেন্স। ইংরেজি টেন্স হলো এমন একটি বিষয় যাকে ইংরেজির মূল ভিত্তি আমরা বলে থাকি। যে জিনিসটি না জানলে আমরা ইংরেজির গ্রামার ও ইংরেজির বিষয় সম্পর্কে ঠিকঠাক অবহিত হতে পারবো না। তাই এই টেন্স জিনিসটা কি, কাকে বলে, টেন্স কয় প্রকার, টেন্সের ডেফিনেশন বা সংজ্ঞা, প্রত্যেকটি টেন্সের স্ট্রাকচার বা গঠন, প্রত্যেকটি টেন্স আমরা কিভাবে চিনব, এসব জিনিস আমরা এই ভিডিওটির মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। তো তাই ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো, যাতে টেন্সটিকে ভালোভাবে তোমরা বুঝতে পারো। তো চলো শুরু করা যাক। তো চলো প্রথমে আমরা টেন্সের প্রকারভেদগুলি সম্পর্কে জেনে নিই। টেন্স প্রধানত তিন প্রকার: প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, পাস্ট টেন্স বা অতীতকাল ও ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। প্রত্যেকটি টেন্সের ডেফিনেশনগুলি কী হবে দেখো। প্রেজেন্ট টেন্স বা বর্তমান বলতে কী বোঝায়? বর্তমানে যখন কোনো কাজ বা ঘটনা হয় বা ঘটে বোঝায়, সেক্ষেত্রে হয় প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল। কাজ হয় আর ঘটনা ঘটে, ঠিক আছে? তো আমরা কীরকমভাবে উদাহরণ দিতে পারি? এই উদাহরণগুলি হলো দেখো, আমি পড়ি, তুমি পড়ছো, তারপর আমরা বলতে পারি যে তাহারা খেলছে, সে বিদ্যালয়ে যাচ্ছে, তুমি একটি ছবি আঁকছো। এসব জিনিসগুলি অর্থাৎ যেগুলি বর্তমানে ঘটে সেগুলিকে আমরা সাধারণভাবে প্রেজেন্ট টেন্স বলে থাকি। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো চলো তারপর দেখে নেওয়া যাক পাস্ট টেন্স বা অতীতকাল। পাস্ট টেন্স বা অতীতকাল বলতে কী বোঝাচ্ছে? অতীতে যখন কোনো কাজ বা ঘটনা হয়েছিল বা ঘটেছিল বোঝায়, সেক্ষেত্রে হয় পাস্ট টেন্স বা অতীতকাল। যেমন অতীতে যেসব কাজগুলি হয়েছিল, যেরকম কি আমরা বলতে পারি যে আমি পড়তাম, তুমি পড়ছিলে, সে বিদ্যালয়ে গিয়েছিল, তাহারা ফুটবল খেলছিল, এসব জিনিসগুলি অর্থাৎ অতীতে আগে ঘটনাগুলি ঘটে গেছিলো, সেই জিনিসগুলিকে আমরা বলছি পাস্ট টেন্স বা অতীতকাল। আশা করি বোঝা গেছে এটাও। বেশ, তারপর চলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলতে কী বোঝায়। ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলতে বোঝায় ভবিষ্যতে যখন কোনো কাজ বা ঘটনা হবে বা ঘটবে, সেই ক্ষেত্রে হয় কিন্তু ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। আমরা কীরকম বলতে পারি? যেমন আমি পড়ব, তুমি পড়বে, আরও আমরা বলতে পারি যে তাহারা বিদ্যালয়ে যাবে, সে একটি ছবি আঁকবে। অর্থাৎ এখানে কাজগুলি ভবিষ্যতে করার কথা বলা হচ্ছে, এর কোনো নিশ্চয়তা নেই যে কাজগুলি হতেও পারে আবার না হতে পারে, তাই এটিকে আমরা ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলতে পারি। আশা করি বোঝা গেছে। তারপর দেখো, আমরা একটু আগে যে টেন্সগুলি শিখলাম, সেই টেন্সগুলির প্রত্যেকটিকে আবার চারটি করে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সকে 4 ভাগ করা হয়েছে, পাস্ট টেন্সকে 4 ভাগ করা হয়েছে, ফিউচার টেন্সকে 4 ভাগ করা হয়েছে। অর্থাৎ আমরা টোটাল বলতে পারি যে টেন্স টোটাল হলো 12 প্রকার। সেই 4 ভাগগুলি কী কী দেখো। একটি হচ্ছে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট ও পারফেক্ট কন্টিনিউয়াস। যেমন এই প্রেজেন্টের সাথে এগুলি যোগ করে দিলে কি হয়ে যাবে? প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক একই রকমভাবে পাস্ট টেন্সের সাথে এগুলি যোগ করে দাও, তাহলে কী হয়ে যাবে দেখো। পাস্ট ইনডিফিনাইট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সটির ক্ষেত্রেও তাই, ফিউচার ইনডিফিনাইট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এই যে আমরা 12 প্রকার টেন্স পেলাম, এই 12 প্রকার টেন্সের প্রত্যেকটি ভাগকে এবার একটু বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব খুব অল্প সময়ের মধ্যে। প্রথমে আমরা আলোচনা করব দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট বা বাংলায় যাকে আমরা বলি সাধারণ বর্তমান। এর ডেফিনেশন বা সংজ্ঞাটা কী হবে দেখো। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা বর্তমানে কোনো কাজ বা ঘটনা সাধারণভাবে হয় বা ঘটে বোঝায়, তাকে বলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আগে বলেছিলাম যে কাজ হয় আর ঘটনা কিন্তু ঘটে। এই টেন্স আমরা কীভাবে চিনব দেখো, চেনার উপায়গুলি। এই টেন্সে বাক্যের শেষে কিন্তু এ, ই, ও, এন, অ অর্থাৎ অন্তস্থ ইত্যাদি থাকে। স্ট্রাকচার বা গঠন কী হবে দেখো। সাবজেক্ট প্লাস ভার্বের সাথে এস বা ইএস প্লাস অবজেক্ট। এই ভার্বের সাথে এস বা ইএস কখন বসে বন্ধুরা? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে, তারপরে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়।
থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি কি সেগুলি তোমাদেরকে পরে আমি একটা ছক দিয়ে দিচ্ছি, একটু দেখে নিও। এর এক্সাম্পল বা উদাহরণ কী হবে দেখো, যেমন তুমি ফুটবল খেলো। এখানে বাক্যটিতে দেখো যে তুমি ফুটবল খেলো, এখানে কিন্তু সাধারণভাবে বলা হচ্ছে যে তুমি ফুটবল খেলো, অর্থাৎ ফুটবল খেলাটা তোমার একরকম দৈনন্দিন কাজ, সাধারণভাবে বলা হচ্ছে, যেমন খেলো, খাও, যাও, পড়ো, ঠিক আছে। আর শেষে কী আছে দেখো, খেলো, শেষে কী আসছে দেখো, খেলো, অর্থাৎ ও আসছে, যে আমরা চেনার উপায়ে কী দেখেছিলাম যে বাক্যের শেষে কিন্তু ও থাকে। ক্লিয়ার? তো ট্রান্সলেশনটা কী হবে দেখো, ইউ প্লে ফুটবল। এই ইউটা হলো সাবজেক্ট, প্লে হলো ভার্ব, আর ফুটবল হচ্ছে কিন্তু অবজেক্ট। আর এই ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়নি, কারণ ইউটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়। তারপর আমরা আরও উদাহরণ দিতে পারি কীরকম, যে সে একটি বই পড়ে, হি রিডস এ বুক। এখানে দেখো পড়ে অর্থাৎ শেষে কে আসছে, এ, এই যে আমরা চেনার বই পেয়েছিলাম এ, এটা ট্রান্সলেশন কী হবে দেখো, হি রিডস এ বুক। এখানে কিন্তু ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়েছে, কারণ হিটা হলো কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এস বা ইএস যোগ হয়েছে। তারপরে উদাহরণটা দেখো, যে আপনি একটি চিঠি লেখেন। এখানে বলছে আপনি একটি চিঠি লেখেন, তো এরকম তো নয় যে সাধারণভাবে রোজই লিখবে, তা নয়। ধরো একটা বাচ্চাকে একটা লোক জিজ্ঞেস করছে যে আমি কি করি বলো তো। সে বাচ্চাটা বলছে আমি যখন আপনার বাড়ি যাই তখন আমি দেখতে পাই যে আপনি রোজই একটি চিঠি লেখেন। অর্থাৎ এখানে বাচ্চাটি বলতে চাইছে যে সে যখনই তার বাড়ি যায় তখনই কি দেখতে পায়, যে একটি চিঠি লেখে। অর্থাৎ সে বাচ্চাটি চোখে কিন্তু সাধারণভাবে লেখে, রোজই লেখে। ক্লিয়ার? এর ট্রান্সলেশন কী হবে দেখো, ইউ রাইট এ লেটার। তারপর দেখো আমি ভাত খাই, এটা তো নিত্য কাজ। দেখো কি হবে, আই ইট রাইস। আশা করি বোঝা গেল প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বলতে বোঝাচ্ছে কি, যে সাধারণভাবে যখন কোনো কাজ বা ঘটনা ঘটে সেক্ষেত্রে হয় কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তারপর এই ছকটা একটু দেখে নাও, সিঙ্গুলার আর প্লুরাল। সিঙ্গুলার বলতে বোঝায় এক বচন, অর্থাৎ এক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, আর প্লুরাল বলতে বোঝায় বহু বচন, অর্থাৎ একের অধিক হয়ে গেলেই প্লুরাল। তো ফার্স্ট পারসন সিঙ্গুলার কি দেখো, আই মানে কি আমি, অর্থাৎ একজনকে বোঝাচ্ছে এখানে। আর আমার সাথে যখন অনেকজন থাকবে তখন কি বলবো, আমরা, অর্থাৎ এর প্লুরাল হয়ে যাবে কি উই। তাহলে ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো আই, ফার্স্ট পারসন প্লুরাল হলো উই, ঠিক আছে। সেকেন্ড পারসন সিঙ্গুলার দেখো ইউ মানে তুমি। তোমার সাথে যখন অনেকজন থাকবে তখন কি বলবে, তোমরা, অর্থাৎ এর প্লুরাল কি হয়ে যাবে, ইউ মানে তোমরা। আর থার্ড পারসন সিঙ্গুলার কি দেখো, হি, সি, অথবা কারোর নাম, ইট, দিস, দ্যাট, অর্থাৎ একটি বস্তু বা ব্যক্তিকে যখন বোঝাবে তখন সেক্ষেত্রে আমরা বলবো কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর প্লুরাল কী হবে, যেমন দেখো সে তার সাথে ধরো অনেকজন আছে, তাহলে আমরা কি বলবো, তাহারা, অর্থাৎ থার্ড পারসন প্লুরাল হচ্ছে কি দে। আর দিস মানে এই অর্থাৎ অনেকগুলি থাকলে কি বলবো আমরা, দেজ। দ্যাট মানে ওই, অনেকগুলি থাকলে কি বলবো, ওইগুলি, অর্থাৎ দোজ। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার কি দেখো, হি, সি, কারো নাম, ইট, দিস, দ্যাট, আর প্লুরাল হচ্ছে কি দেজ আর দোজ। আর একবার দেখে না, আরেকবার বলছি দেখো, ফার্স্ট পারসন সিঙ্গুলার হলো আই, প্লুরাল উই। সেকেন্ড পারসন সিঙ্গুলার ইউ, প্লুরাল ইউ। থার্ড পারসন সিঙ্গুলার হলো হি, সি, কারো নাম, ইট, দিস, দ্যাট, আর প্লুরাল হলো কি দেখো, দেজ আর দোজ। আশা করি বোঝা গেছে। আর এই থার্ড পারসন সিঙ্গুলার যখনই দেখতে পাবে তখনই কিন্তু প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে বিশেষ করে ভার্বের সাথে এস বা ইএস যোগ হবে। এস কোথায় বসে আর ইএস কোথায় বসে তার জন্য একটা আলাদা ভিডিও নিয়ে আসবো, সেটা তোমরা অবশ্যই দেখে নিও। তো চলো পরের টেন্সে যাওয়া যাক। এই পরের টেন্সটি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস, বা বাংলায় যাকে আমরা বলি ঘটমান বর্তমান। এর ডেফিনেশন কী হবে দেখো, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা
বর্তমানে কোনো কাজ বা ঘটনা চলছে বা ঘটছে বোঝায়, তাকে বলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এই যে এই কন্টিনিউয়াস কোথা থেকে এসছে? কন্টিনিউ, অর্থাৎ চলতে থাকা। কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা। তাই বর্তমানে যখন কোনো কাজ বা ঘটনা চলতে থাকবে সেক্ষেত্রে আমরা বলবো কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক আছে? দেখো চেনার উপায় দেখো কীভাবে চিনবো এগুলিকে। বাক্যের শেষে কী থাকবে দেখো? ছে বা তেছে, ছি বা তেছি, ছো বা তেছো, ছেন বা তেছেন ইত্যাদি। ঠিক আছে? স্ট্রাকচার বা গঠন কী হবে দেখো? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এর এক্সাম্পল বা উদাহরণ কী হতে পারে দেখো? যে সে একটি বই পড়ছে। বাক্যটিতে দেখো কী বলছে? যে সে একটি বই পড়ছে, অর্থাৎ এখনই কিন্তু পড়ছে, বর্তমানে পড়ছে সে, কাজটি চলছে। আর শেষে কী আছে দেখো? পড়ছে, শেষে কী আসছে? ছে, এই যে ছে ছিল। এটাকে যদি আমরা সাধু ভাষায় বলতাম তো কী বলতাম? সে একটি বই পড়িতেছে, তেছে বলতাম, তাহলে শেষে কী আসতো? তেছে। ক্লিয়ার? এর ট্রান্সলেশন কী হবে দেখো? হি ইজ রিডিং এ বুক। হিটা সাবজেক্ট, অ্যামিজারের মধ্যে একটা বসেছে, রিড ভার্ব, তার সাথে আইএনজি যোগ হয়েছে, এ বুক হলো কি? অবজেক্ট। ঠিক আছে? একটা কথা মনে রাখবে বন্ধুরা, যে যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে, একটু আগে তোমরা ছকে যেটা দেখলে, যখন থার্ড পারসন সিঙ্গুলার হবে ঠিক তারপরে কিন্তু ইজ বসবে। আয়ের পরে অ্যাম বসে, আয়ের পরে অ্যাম, আর বাকি যা থাকবে সব ক্ষেত্রে বসবে কি? আর। ইউ এর পরে আর, দের পরে আর, উ এর পরে আর, একের বেশি কিছু থাকলে আর, দের পরে আর। ঠিক আছে? শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকলে শুধু বসবে কি? ইজ। তারপর উদাহরণটা দেখে নাও, যে আমি একটি চিঠি লিখছি, এখনই লিখছি, শেষে কি আসছে? লিখছি, এই যে ছি। এটাকে আমরা বলতে পারতাম কি? যে লিখিতেছি, তাহলে কী হতো? তেছি। ঠিক আছে? ট্রান্সলেশন কী হবে? আই অ্যাম রাইটিং এ লেটার। তারপর দেখো, তুমি বিদ্যালয় যাচ্ছ, শেষে কী আসছে? যাচ্ছ, ছো আসে, যে ছো। আমরা বলতে পারতাম যে যাইতেছ, তাহলে কী হতো? তেছো আসতো তাহলে। ঠিক আছে? তো এর ট্রান্সলেশন কী হবে দেখো? ইউ আর গোয়িং টু স্কুল। অর্থাৎ বর্তমানে যখন কোনো কাজ বা ঘটনা চলবে, এখনই চলবে বা ঘটবে, সেক্ষেত্রে হবে শুধু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লিয়ার? আশা করি বোঝা গেছে। তো বেশ, চলো পরের টেন্সে যাওয়া যাক। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এর ডেফিনেশন কী হবে? যে সেন্টেন্স বা বাক্য দ্বারা বর্তমানে কোনো কাজ বা ঘটনা একটু আগেই শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও রয়েছে, এরকম বোঝায়, তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। চেনার উপায়গুলি কী হবে দেখো? বাক্যের শেষে এছি, এছো, এছে, এছেন ইত্যাদি থাকে। ঠিক আছে? স্ট্রাকচার বা গঠন কী হবে দেখো? সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, ভার্বের কিন্তু এখানে বসবে থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এক্সাম্পল বা উদাহরণ কী হবে দেখো? আমি ভাত খেয়েছি, অর্থাৎ একটু আগে কাজটি শেষ হয়েছে, আমার পেটে ভাত এখনও আছে। ঠিক আছে? আমি ভাত খেয়েছি, শেষে কী আসছে দেখো? খেয়েছি, এছি, এই যে এচিটা আসছে। এর ট্রান্সলেশন কী হবে দেখো? আই হ্যাভ ইটেন রাইস, আই হ্যাভ ইটেন রাইস। এখানেও বন্ধুরা ঠিক একই রকমই, ঠিক থার্ড পারসন সিঙ্গুলারের পরে শুধু হ্যাজ বসে। ঠিক আছে? যখন দেখবে থার্ড পারসন সিঙ্গুলার আছে ঠিক তারপরে বসবে হ্যাজ, আর বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। ঠিক আছে? বাকি যাই থাকুক সবেই হ্যাভ বসবে। আশা করি বোঝা গেল। তারপর দেখো, তুমি গ্লাসটি ভেঙেছো, অর্থাৎ গ্লাসটি তুমি একটু আগে ভেঙেছো, গ্লাসটি ভাঙা পড়ে আছে, শেষে কী আসছে? ভেঙেছো, শেষে আসছে ছো বা এছো, এই যে ভেঙেছো। ঠিক আছে? কী হবে? ইউ হ্যাভ ব্রোকেন দ্য গ্লাস, তুমি গ্লাসটি ভেঙেছো। আশা করি বুঝতে পেরেছো সবাই। তারপরে দেখো, সে অফিসে গিয়েছে, একটু আগে গিয়েছে, হি হ্যাজ গান টু অফিস। আপনি এই বইটি পড়েছেন, আপনি একটু আগে পড়েছেন।
ইউ হ্যাভ রিড দিস বুক। আশা করি বোঝা গেছে এটা। তো চলো পরের টেন্সে যাওয়া যাক। তারপর দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এর ডেফিনেশন বা সংজ্ঞাটা কী হবে দেখে নাও। যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কাজ বা ঘটনা কিছুক্ষণ বা অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনও চলছে এরকম বোঝায় তাকে বলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। চেনার উপায়গুলি কি দেখে নাও। বাক্যের শেষে ছি বা তেছি, ছো বা তেছো, ছে বা তেছে, ছেন বা তেছেন ইত্যাদি থাকে, অর্থাৎ ঠিক কন্টিনিউয়াস টেন্সের মতোই। স্ট্রাকচার কী হবে দেখো। সাবজেক্ট প্লাস হ্যাভ বাই হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস সিন্স বা ফর বা ফ্রম প্লাস অবজেক্ট। ঠিক আছে। তো এর এক্সাম্পল বা উদাহরণ কী হবে দেখো। তাহারা সকাল থেকে মাঠে কাজ করছে। কাজটি কখন শুরু হয়েছে কি বলছে এখানে, যে সেন্টেন্স বা বাক্য দ্বারা কোনো কাজ কিছুক্ষণ বা অনেকক্ষণ আগে শুরু হয়েছে, কাজটি শুরু হয়েছে কখন, সকালে, এখনও চলছে কিন্তু। যে তাহারা সকাল থেকে মাঠে কাজ করছে, সকালে শুরু হয়ে এখনও চলছে, এরকম যখন বোঝাবে সেক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো স্ট্রাকচার অনুসারে আমরা বসাবো দেখো। দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। ঠিক আছে। দে হ্যাভ বিন ওয়ার্কিং ইন দ্য ফিল্ড সিন্স মর্নিং। এখানে কন্টিনিউয়াস বলতে বোঝায় ভার্বের সাথে আইএনজি, আর পারফেক্ট বলতে বোঝায় হ্যাভ, হ্যাজ আর হ্যাড। এই হ্যাডটা পাস্টের ক্ষেত্রে আর হ্যাভ হ্যাজ প্রেজেন্টের ক্ষেত্রে। তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সেজন্য হ্যাভ হ্যাজও আছে আর ভার্বের সাথে আইএনজিও আছে। ঠিক আছে। এই যে আমরা সিন্স, ফর, ফ্রম এগুলো বলছি, এগুলো কোন জায়গায় বসে সেটা একটু দেখে নাও। সিন্স কোথায় বসে দেখো, পয়েন্ট অফ টাইম বা নির্দিষ্ট সময় বোঝাতে, অর্থাৎ এখানে শুরু হওয়ার সময় বলা হয়, শুরু হওয়ার সময় বলা হয়, যে কখন শুরু হয়েছে কাজটি সেটা বলা হয়। ঠিক আছে। আর এখনও চলে। ফর কোথায় বসে দেখো, পিরিয়ড অফ টাইম বা সময়ের ব্যবধান বোঝাতে, অর্থাৎ কতক্ষণ ধরে চলছে সেটা উল্লেখ করা হয়। আর ফ্রম কোথায় বসে, বিশেষ করে ব্যক্তিগত ক্ষেত্রে ফ্রম ব্যবহার করা হয়ে থাকে। এগুলো একটু নোটস করে লিখে রাখো, এক্সাম্পল দিলে আরও ভালোভাবে বুঝতে পারবে। দেখো যেমন দেখো, বাবু 5 বছর ধরে এই বিদ্যালয়ে পড়াশোনা করছে। এখানে কয় বছর ধরে পড়াশোনা করছে, 5 বছর। এখানে বলে দিচ্ছে, সময়টা বলে দিয়েছে যে কতদিন ধরে পড়াশোনা করছে, সেজন্য এখানে কিন্তু ফর বসবে। একটু আগে আমরা যেটা দেখলাম যে বাবু হ্যাজ বিন স্টাডিং ইন দিস স্কুল ফর 5 ইয়ার্স, অর্থাৎ পিরিয়ড অফ টাইম বলে দিচ্ছে। এখানে কতক্ষণ ধরে কাজটি চলছে সেটা বলা হচ্ছে। ঠিক আছে। গীতা গত রবিবার থেকে জ্বরে ভুগছে। এখানে দেখো শুধু রবিবারের কথা বলা হয়েছে, যে কতক্ষণ চলেছে সেটা নয়, রবিবারের কথা বলা হয়েছে, শুরু হওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে। গীতা হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট সানডে। আর রাজু ছোটোবেলা থেকে এই গ্রামে বাস করছে। তাহলে এখানে ব্যক্তি বিশেষ, রাজু ছোটোবেলা থেকে বসবাস করছে, ব্যক্তি বিশেষভাবে বোঝাচ্ছে। দেখো রাজু হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফ্রম হিজ চাইল্ডহুড। ঠিক আছে। তো আরেকবার বলে দিচ্ছে, দেখো যখন সময়ের ব্যবধান, অর্থাৎ কাজ কতক্ষণ ধরে চলছে সেটা বলে দেবে, যেমন 5 বছর এখানে বলে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে বসবে ফর। কাজটি শুরু হয়েছে সেটা বলা হবে, আর কতক্ষণ চলছে সেটা বলা হবে না, কাজটি শুধু শুরু হওয়ার কথা বলা হবে, সেক্ষেত্রে বসবে সিন্স। আর কোনো ব্যক্তি বিশেষের ক্ষেত্রে, যেমন এই যে উদাহরণটা দেখতে পাচ্ছ তোমরা, যে রাজু ছোটোবেলা থেকে এই গ্রামে বাস করছে, তো রাজু হ্যাজ বিন লিভিং ইন দিস ভিলেজ ফ্রম হিজ চাইল্ডহুড। ঠিক আছে। আশা করি বোঝা গেছে।